আরে সিআইডি এখানে কোথাও কাউকে গ্রেপ্তার করতে আসছে না তো? এক্সকিউজ মি। আরে এসপি সাহেব আসুন আসুন, আমার তো মনে হয়েছিল আপনারা আসতেই পারবেন। আরে তা কেন হবে, আপনি যখন এত ভালোবেসে ডেকেছেন তখন আসবো না কেন? আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এবারের দেওয়ালির খুশি আমরা সিআইডি লোকেদের সঙ্গে ভাগ করে নেব। কি যে বলে বিবেক, ওগুলো দাও। হ্যাঁ স্যার। আরে এসব কি হলো দয়া? দূরে দূরে, একটু দূরে জ্বালাও। কেমন? একটা অটোগ্রাফ দিন না। অটোগ্রাফ? কি নাম তোমার? নরেশ। নরেশ। এই না, কি হলো? কি হয়েছে দয়া? না মানে আমার মনে হচ্ছিল কেউ জানলা থেকে উঁকি দিয়ে দেখছি, তাই একটু দেখতে এসেছিলাম। আরে মোহিত বাবু, আমি শুনলাম এতগুলো বাজি আপনি কিনেছেন, কখন ফাটাবেন? হ্যাঁ হ্যাঁ, পুরো 20,000-এর বাজি এনেছি এবার। তাই বলেন আপনি? 20,000 টাকার বাজি? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি তো এটা জানেন যে বাজিতে কতটা পলিউশন ছড়ায়, আর তা সত্ত্বেও আপনি এত বাজি আনিয়েছেন? সরি স্যার, ওই আসলে বাচ্চারা বায়না করেছিল তাই আনতে হলো, কিন্তু আমি কথা দিচ্ছি পরের বার থেকে এই কথাটা মাথায় রাখবো। গুড, তাহলে চলো 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 সবাই, চলো 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 চলো, বাইরে খুব চলো, সাবধানে, যেন কারো জামা কাপড়ে না লাগে। হ্যাঁ সাবধানে যাবে কিন্তু। আস্তে আস্তে সাবধানে কিন্তু। হ্যাঁ নাতাশা, বলছি তোমার কি বাজি একদম পছন্দ হয় না? না, আমার শুধু ফুলঝুরি ভালো লাগে। এই নাও। বাহ 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 বাহ, একটু সাবধানে সাবধানে। বাহ 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 বাহ, দারুণ, খুব ভালো। তো মারা গেছে স্যার। নিতেশ, নিতেশ, সরে যান সরে যান সরে যান। কি হলো নিতেশ? সরে যান। সবাই পিছনে চলে যান, কেউ কিন্তু এখান থেকে বেরোবেন না। পিছিয়ে যান প্লিজ, প্লিজ প্লিজ। পিছনে যান পিছনে যান পিছিয়ে যান যান যান। কিন্তু এই রকেটের লাঠিটা এর বুকে ঢুকলো কি করে? মানে স্যার, কেউ রকেট ছেড়েছিল আর রকেট নিচে এসে এনার বুকের মধ্যে ঢুকে যায়। না বিবেক, রকেট যদি ওপর থেকে নিচে আসতো তাহলে ওর বুকে এইভাবে ওপর থেকে নিচে ঢুকতো, কিন্তু এর বুকে রকেটটা একেবারে সোজা ঢুকেছে, একেবারে সোজা।
এই ক্ষতটা বেশ বড় স্যার। কোথাও রকেটে তিল লাগিয়ে মারেনি তো? স্যার কিন্তু কেউ রকেটে তেল লাগিয়ে চালাতে যাবে কেন? কিছু একটা গোলমাল আছে, কিছু গোলমাল আছে। স্যার আমি লাশটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাচ্ছি। ডক্টর সালুকে ঠিক বলতে পারবে এই তীর কোথা থেকে এলো এবং কেন এলো। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। ঠিক আছে স্যার। ততক্ষণে অভিজিৎ স্যার, আমরা এদের জিজ্ঞাসাবাদ করি। উইশ ইউ হ্যাপি দিওয়ালি স্যার। আরে কিসের হ্যাপি দিওয়ালি ভাই? হ্যাঁ, দিওয়ালির রাত্রিরেও একটা লাশ এনে রেখে দিয়েছো। আই এম সরি স্যার, কিন্তু এতে আর আমার কি দোষ স্যার? এই খুনিগুলো হোলি দিওয়ালি কিচ্ছু মানে না, করে ফেললো খুন। কি করে খুন হয়েছে? একে একটা তীর দিয়ে মেরেছে স্যার। আরে ফ্রেডি, তুমি কি মজা করছো আমার সঙ্গে? আরে স্যার আমি মজা করছি না, সত্যি একটা তীর দিয়ে মেরেছে। এই তীরটা দেখতে খুব ছোট কিন্তু ক্ষত অনেক বড় করেছে স্যার। দেখছি কি তীর মেরেছো তুমি। সারিকা, একটু দেখো সাহেব কি তীর মেরেছে, দেখো একটু। হ্যাঁ স্যার। স্যার বস, এই তীর এতটা ধারালো নয় যতটা ক্ষত দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, এই ক্ষতটা বেশ গভীর মনে হচ্ছে, কিন্তু তীরটা বেশ ছোট। এটা দেখে তো মনে হচ্ছে কোনো ছুরি দিয়ে ওকে খুন করা হয়েছে। ইউ আর রাইট সারিকা, এই তীর শুধুমাত্র দেখানোর জন্য। তার মানে খুনি প্রথমে ছুরি মেরেছে, সেটাকে বের করলো, তারপর তীর মেরেছে। মনে তো হচ্ছে তাই ফ্রেডি। আরে তাহলে স্যার তীর মারলই বা কেন? স্যার এই তীরের মধ্যে কিছু একটা আছে। কিছু আছে? ডেঞ্জারাস। কাগজের টুকরো। সিআইডির সামনে খুন হলো আর সিআইডি কিচ্ছু করতে পারলো না। দিওয়ালির শুভকামনা। বস, এই লোকটাকে খুন করার কারণ হলো সিআইডি ওখানে ছিল। না কাটা গেল সিআইডির। হ্যাঁ বেডিক, আচ্ছা তার মানে আমরা যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। হ্যাঁ তো আচ্ছা, ওই রকেটের কাঠিটাতে কিছু পাওয়া গেছে কি? ফেডরিক ঠিক করে বলো। আরে একটু জোরে বলতে পারছো না? আরে ড্যাম ইট। কি হলো স্যার? কি বলছে ফ্রেডি? সালুকে বলেছে ওই লোকটাকে নাকি আগে ছুরি দিয়ে মারা হয়েছে, তারপর ছুরিটা বের করে ওই ক্ষতস্থানে রকেটের কাঠিটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রথমে ছুরি দিয়ে মেরেছে, তারপরে রকেটের কাঠিটা ঢুকিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে স্যার ওই লোকটা আগেই মারা গেছে। কিন্তু রকেটের কাঠিটা ওর ক্ষতর মধ্যে ঢোকানোর মানেটা কি? সেটাই তো বুঝে উঠতে পারছি না। বলছিল আরো কিছু পাওয়া গেছে ওই কাঠিতে, কিন্তু ঠিক করে শুনতে পারলাম না, নেটওয়ার্কের প্রবলেম ছিল। ফেডরিক আসছে। স্যার, আঙুলের কোনো ছাপ পাওয়া যায়নি কাঠিটায়? না দয়া, ওর মধ্যে কোনো আঙ্গুলের ছাপ পাওয়া যায়নি। আমি বলছিলাম কি, এখানে যে খুনটা হয়েছে সেটা যে করেছে সে এখানেই উপস্থিত আছে, আমি হলপ করে বলতে পারি। কিন্তু স্যার এখানে তো সবাই বন্ধু আত্মীয়, কেউ এটা কেন করবে? হয়েছে তো, তাই না? খুন তো করেছে কেউ না কেউ। আপনি তো দেখছেন এখানে একটা লাশ রয়েছে। স্যার, স্যার মনে হচ্ছে এই খুনটা বাজি পোড়ানো শুরু হওয়ার পরে হয়েছে। খুনি এই অবস্থাটার সুযোগ নিয়েছে, এই এত চিৎকার চেঁচামেচি, এই ধোঁয়া। কিন্তু দয়া, আমরা তো সব এখানেই ছিলাম, আমরা ওর চিৎকার কেন শুনতে পেলাম না? স্যার কোথাও এরকমটা নয় তো যে ওই লোকটা আগেই মারা গেছিল, আর এই বাজি আর পটকার আওয়াজের মধ্যে কেউ ওর লাশটা এখানে রেখে দিয়ে চলে গেছে? হ্যাঁ, কিন্তু অভিজিৎ, এত ভিড়ের মধ্যে কেউ এত ঝুঁকি কেন নিতে যাবে? হ্যাঁ, এক মিনিট। আচ্ছা,
কি নাম জানো তুমি বলেছিলে যে খুন হয়েছে? স্যার নিতেশ, মাত্র 4 মাস আগেই ও আমাদের কোম্পানি জয়েন করেছিল। রিতেশ? ওর স্ত্রী কোথায়? স্যার ওর তো কেঁদে কেঁদে অবস্থা খারাপ হয়ে গেছে, বেডরুমে আছে ও। আচ্ছা, ওর স্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলতে হবে। বিবেক, দেখো এখান থেকে যেন কেউ বাইরে যেতে না পারে। চলো। স্যার, স্যার, ফেডরিক, কি হচ্ছে? এই দেখুন স্যার। কি এটা? এই চিঠিটা। চিঠি? হ্যাঁ স্যার, এই চিঠিটার ব্যাপারেই আমি আপনাকে ফোনে বলছিলাম স্যার। এই চিঠিটা আমরা তীরের উপর থেকে পেয়েছি স্যার। তীরের মধ্যে থেকে? স্যার, সিআইডির চোখের সামনে খুন হয়ে গেল আর সিআইডি কিছুই করতে পারলো না। দিওয়ালির শুভেচ্ছা রইল। তার মানে খুনটা হয়েছে কারণ আমরা এখানে এসেছি বলে? আমার তো সন্দেহ হচ্ছিল শুরু থেকেই কেউ আমাদের দেখছিল স্যার। নিশ্চয়ই ওই খুনটা করেছে স্যার। নিতেশেরই কেন? ওর কোনো শত্রুতা ছিল ওর সঙ্গে, নাকি সিআইডির সামনে বাহাদুরি দেখানোর জন্য ওকে মেরে দিয়েছে? ওর স্ত্রীর কাছেই সেটা জানতে হবে। আপনি একটু বাইরে যাবেন? আমরা এনার সঙ্গে কিছু কথা বলতে চাই। থ্যাংক ইউ। দেখুন অর্চনা দেবী, আমরাও নীতিশের মৃত্যুর জন্য দুঃখিত, কিন্তু যদি আপনার স্বামীর খুনিকে ধরতে হয় তাহলে আপনাকে আমাদের সাহায্য করতে হবে। নাতাশা, অর্চনা দেবী, কান্না থামান প্লিজ। প্লিজ। অর্চনা দেবী, আপনি কি কিছু বলতে পারবেন? কে করতে পারে এটা? হ্যাঁ, জানি না। ও তো খুব ভালো একজন মানুষ ছিল, সবার সাথে হেসে কথা বলতো। জানি না আমার জীবনটা কে অন্ধকার করে দিল। আপনি নিতেশকে পার্টিতে শেষবার কখন দেখেছিলেন? ওই বাজি ফাটানোর ঠিক আগে। আমরা দিওয়ালি সেলিব্রেট করছিলাম, কিন্তু হঠাৎ হঠাৎ ও কেমন চুপ করে গেল। চুপ করে যায় কেন? হয়তো ও কাউকে দেখেছিল। কাকে কাকে দেখেছিলেন উনি? কে লোকটা? জানি না, কিন্তু সে যেই ছিল ও তাকে দেখে একটু ঘাবড়িয়ে গেছিল। তো আপনি জিজ্ঞেস করেননি যে কি ব্যাপার? আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমাকে কিচ্ছু বলেনি। তারপর কি হলো? তারপর ও হঠাৎ বলল, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তারপর ওখান থেকে চলে গেল। আর তারপর ওর লাশ। স্যার, এই নীতিশ হয়তো ওই লোকটাকে আগে থেকেই চিনত, আর ওই খুনটা শুধু আমাদের চ্যালেঞ্জ দেওয়ার জন্য নয় স্যার, নিজেদের মধ্যে শত্রুতার কারণেই করেছে। কিন্তু ওর কোনো শত্রু কি করে থাকতে পারে? ও তো এত ভালো মানুষ ছিল যে কখনো কাউকে কষ্ট দিতে পারতো না। এটা এই সিডিটা। কি হলো? এই সিডিটা আমার না, কিন্তু আমার পার্সে। সিআইডি? এক মিনিট। ফর সিআইডি? আমাদের জন্য সিডি? চলো গিয়ে দেখি। মানে নিতেশকে অন্য কেউ খুন করেছে আর আপনাদের জন্য সিডি রেখে চলে গেছে? দেখা যাক এই সিডিটা খুনিই রেখে গেছে নাকি অন্য কেউ। আরে, এটা তো এখানকারই ভিডিও। দাদা, তুমি ঠিকই বলছিলে, কেউ আমাদের উপর নজর রাখছিল। এ তো নীতিশকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তার মানে স্যার নীতিশকে অন্য কোথাও মেরেছে, তারপর ওর লাশটাকে জেনে বুঝে টানতে টানতে আমাদের সামনে এখানে নিয়ে এসেছে। স্যার, এই ফুটেজ তো খুনি নিজে রেকর্ড করেছে।
তার উপর এত কিছু করার পরে ও এখান থেকে পালায়নি, কিন্তু রেকর্ডিং করেছে, তার সিডি তৈরি করেছে আর আমাদের জন্য রেখেও গেছে। প্রত্যেকটা জিনিস রেকর্ড করেছে দয়া, প্রত্যেকটা জিনিস। কিন্তু স্যার রেকর্ড করলো কি করে? কারোর হাতেই তো ক্যামেরা ছিল না। হিডেন ক্যামেরা, ক্যামেরা লুকিয়ে রেখেছিল। যেভাবে ও রেকর্ডিং করেছে মনে হচ্ছে ওই ক্যামেরা ওর নিজের শার্টের ভেতর লুকিয়ে রেখেছিল। এখনই সবার শার্ট খোলাচ্ছি স্যার, জানতে পারবো কে ক্যামেরা লুকিয়ে রেখেছিল, আমরা ওখানে পেয়ে যাব। এত সহজ নয় ফেডরিক, এই খুনিটা এত বোকা নয়। প্রথমে খুনি আমাদের জন্য চিঠি ছেড়ে দিয়ে গেছে, তারপর একটা সিডি রেখে যায় ওই লোকটার স্ত্রীর পার্সের মধ্যে, যাকে ও খুন করেছে। এ নিশ্চয়ই কোনো পাগল লোক, আর এটা ও বিশ্বাস করে যে আমরা ওকে কোনোদিনই ধরতে পারবো না। নাতাশা, নাতাশা একটা কাজ করো, ওই সিডিটা আরেকবার চালিয়ে দেখো, দেখো ওই ফুটেজ থেকে আমরা কিছু পেতে পারি। তাড়াতাড়ি দেখো। ইয়েস স্যার। স্যার, একটা কথা তো একদম পরিষ্কার, খুনি প্রচুর পরিশ্রম করেছে। প্রথমে ও ছুরি মেরেছে নিতেশকে, তারপর ছুরি বের করে তীর মেরেছে, যাতে আমরা ওই চিঠিটা পাই। আর তারপরে লাশটাকে টানতে টানতে নিয়েও এসেছে বাজি ফাটানোর আর ভিড়ে ভর্তি জায়গাটার মধ্যে। হ্যাঁ, এইগুলো সব করেছে, কিন্তু এইসব করতে ওকে কেউ দেখতে পেল না কেন? সেটা এই জন্য ফেডরিক, তার কারণ হলো অনেক প্ল্যানিং করে এই খুনটা করা হয়েছে। এটা হঠকারিতায় নয়, খুব ঠান্ডা মাথায় করা হয়েছে। ইয়েস স্যার। খুনি খুব ভালো করে জানতো যে বাজিগুলো কোথায় আর কখন ফাটানো হবে, নিতেশ কটার সময়ে আসবে আর ওর লাশটা কোথায় রাখা হবে। বেশ ভাবনা চিন্তা করে প্ল্যানিং করেছে। তার থেকেও বড় কথা স্যার, ও এটাও জানতো যে আমরা ওখানে থাকবো, তাই তো আমাদের নিয়ে রসিকতা করছে ওই চিঠিটা রেখে। স্যার, নীতিশের ওয়াইফ অর্চনা বলছিল যে নীতিশ ওখানে কাউকে একজনকে দেখেছিল আর দেখে বেশ ভয়ও পেয়ে গেছিল। স্যার, এ সেই লোক নয় তো খুনি যাকে দেখে ভয় পেয়ে গেছিল নীতিশ? হতে পারে, হতে পারে এই খুনি ওই লোকটার খুব পুরনো শত্রু। স্যার, কি জানতে পেরেছো বিবেক? স্যার, ওই জায়গাটা যেখান থেকে লাশটাকে টেনে আনা হয়েছিল সেটা আমি চেক করে নিয়েছি স্যার। জায়গাটা হলো ঠিক জলের ট্যাঙ্কের পিছনে স্যার। গুড, তার মানে ওর খুব বেশি সময় লাগেনি ওই লাশটাকে ওখানে নিয়ে যেতে। আচ্ছা, আর কিছু? রক্ত পেয়েছি স্যার ঘাসে, যেটা নিতেশের ছিল, আর কিছু নয় স্যার। ও স্যার, কিছু পেলে? স্যার এই দেখুন, বেশ কিছু জায়গাতে খুনির হাত পা দেখা যাচ্ছে। একদম সাধারণ জামা কাপড় পরেছে, নীল শার্ট, নীল প্যান্ট, এর থেকে বিশেষ কিছু জানা যাবে না। হ্যাঁ স্যার, এই লোকটা তো ভিড়ের মধ্যে যে কেউ হতে পারে। নাতাশা, একটু ফরওয়ার্ড করো, পজ করো। ইয়েস স্যার, হাতে কিছু স্টিচ করা রয়েছে। স্যার জুম করে দেখছি। আরে বাহ নাতাশা, তুই তো কম্পিউটারের ব্যাপারে অনেক কিছু জানিস দেখছি। বিবেক, একটু শেখর থেকে। স্যার, আমি ওর কাছ থেকে কম্পিউটার প্রত্যেক রবিবার করে শিখি। আচ্ছা, অভিজিতের হাতের মধ্যে চোট লেগেছে, সেলাইও আছে। স্টিচটা একদম টাটকা স্যার, কতটা এখনো শুকায়নি, আর খুব অদ্ভুত রকমের স্টিচ ওটা। একটা কাজ করো অভিজিৎ, ক্লিনিক আর হসপিটাল থেকে খোঁজ নাও কোথা থেকে এই সেলাই করানো হয়েছে। স্যার, এক্সকিউজ মি ডক্টর।
হ্যাঁ। আপনার এখানে কি এরকম কোনো লোক এসেছিল যার এমন সেলাই হয়েছে? এমন সেলাই? না না, আমি এরকম কিছুই দেখিনি। থ্যাংক ইউ। যতদূর আমি জানি এখানকার কোনো ডাক্তার এই ধরনের সেলাই করেন না। আপনি একদম শিওর? আগে একদম। যদি এমন কোনো পেশেন্ট এখানে এসে থাকতো তাহলে আমি নিশ্চয়ই জানতাম। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আমি সিআইডি থেকে আসছি, একটু এই ছবিটা দেখবেন। এরকম জখমওয়ালা কোনো লোক এসেছিল আপনাদের আই এম সো সরি স্যার, এরকম সেলাই টেলাই বা আঘাতের ব্যাপারে আমি কিছু জানি না, কিন্তু আমি ডক্টরকে ডাকছি, যদি উনি বলতে পারেন। প্লিজ দেখুন। হ্যালো স্যার, একটু আসবেন, সিআইডি অফিসার এসেছেন। হ্যাঁ, উনি কোনো সেলাইয়ের ব্যাপারে কথা বলতে এসেছেন। প্লিজ কাম টু দ্য রিসেপশন। হি ইজ কামিং। হ্যাঁ দয়া, কিছু জানতে পারলে এখানে? ডক্টর আসছেন, আশা করি কিছু পাওয়া যাবে। ডোন্ট ওয়ারি, অপারেশন ইজ সাকসেসফুল। না না, আপনি ওইসব নিয়ে অত চিন্তা করবেন না, আমি তো দেখছি। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আমরা এইরকম স্টিচ করা একটা লোককে খুঁজছি। না, এই ধরনের সেলাই আমরা করি না। কি হলো? হ্যাঁ, এক্সকিউজ মি, দেখতে দিন। কি হলো নার্স? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ভেতরে খুন। খুন? মাই গড। He's dead. স্যার, এর হাতে কিছু আছে। দুজন লোককে তো উপরে পাঠিয়ে দিলাম, বাকি আর দুজন বেঁচে আছে। দীপাবলির শুভেচ্ছা। তার মানে হচ্ছে এর খুনও সেই লোকটাই করেছে যে নিতেশের খুন করেছিল। কিন্তু স্যার, ওই লোকটা জানলো কি করে যে আমরা এখানে আছি? অপেক্ষা করছিল আমাদের, যে কখন আমরা এখানে আসবো আর ও কখন খুন করবে আমাদের সামনে। আরো একটা ব্যাপার আছে অভিজিৎ, ওই যে স্টিচ করা হাতটা আমরা ভিডিওতে দেখেছিলাম, ওটা খুনি জেনে বুঝে রেকর্ড করেছে। ও জানতো এই স্টিচটার খোঁজে আমরা এই হসপিটাল পর্যন্ত আসবো। দীপঙ্কর, দীপঙ্কর, আরে 10 মিনিট আগেই তো আমি ওর ইসিজি করলাম। 10 মিনিট আগে? হ্যাঁ। তার মানে এর খুন 10 মিনিটের মধ্যেই হয়েছে। তাহলে হতে পারে যে খুনি এখন এই হসপিটালেই আছে। এক্সকিউজ মি ডক্টর। নাতাশা, পিছনে সমস্ত দরজা বন্ধ করো। এই, ওই দরজাটা বন্ধ করো, দরজা বন্ধ করো। ওয়াচম্যান কোথায়? ও তো বাইরে আছে। মেইন এন্ট্রান্স বন্ধ করো, কুইক, আর ওকে ডাকো এখানে। আপনারা সবাই এক দিকটায় চলে আসুন প্লিজ, কুইক, এই দিকটায় চলে আসুন। এইখানে দাঁড়ান সব, কেউ একদম নড়বেন না। ওয়াচম্যান। হ্যাঁ স্যার। এন্ট্রান্স বন্ধ করেছো? হ্যাঁ স্যার, আমি সমস্ত দরজা ভালো করে বন্ধ করে দিয়েছি। ঠিক আছে। হসপিটালের যে কোনো স্টাফ, সে ডাক্তার হোক, নার্স হোক, যে হোক, এখান থেকে বাইরে যাবে না। একদম ঠিক আছে। আপনারা সবাই এদিকে চলে আসুন। এক্সকিউজ মি, এক মিনিট প্লিজ। সবাই একদিকে চলে আসুন প্লিজ। ওদিকে এক লাইনে দাঁড়িয়ে পড়ুন প্লিজ। ওদিকে দরজা বন্ধ করে দিয়েছি। ওয়াচম্যান সমস্ত এন্ট্রান্স বন্ধ করে দিয়েছে। খুনি এখন হসপিটালের মধ্যে আছে নিশ্চয়ই। হসপিটালের ভিতরে খুন হয়েছে দয়া, খুব প্ল্যানিং করে করা হয়েছে। নিশ্চয়ই হসপিটালের কোনো লোক জড়িত রয়েছে, সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এক্সকিউজ মি। ইয়েস স্যার। হসপিটালের যত স্টাফ মেম্বার রয়েছেন সবাইকে ডাকুন এখানে। ইয়েস স্যার। হ্যাঁ, এটা কি? কি এটা? সিআইডি লেখা আছে। সিডি? সিডি এখানেও রেখেছে? কোথাও এটা আগের সিডিটার মতো নয় তো? এই সিডিটা এখানে কে রেখেছে? জানি না স্যার, আগে তো ছিল না। আগে ছিল না? তাহলে কি হাওয়ায় উড়ে উড়ে এসেছে? সিডিটা এখানে কে রেখেছে? হ্যাঁ স্যার, ওই হইচই হওয়াতে তো আমি রিসেপশন ছেড়ে চলে গেছিলাম, তো তখনই হয়তো। মানে ভিড়ভাট্টা চিৎকার চেঁচামেচির সুযোগ নিয়ে পালিয়ে গেছে। নাতাশা, একটা কাজ করো, হসপিটালের যত স্টাফ মেম্বার রয়েছে না সবার ডিটেলস নাও। ওকে। ততক্ষণ আমরা এই সিডিটা দেখছি। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে আমাদের হসপিটালে এরকম একটা কিছু হতে পারে। বিশ্বাস তো আমাদেরও হচ্ছে না,
কেউ শুধু খুনই করছে না, উল্টে আমাদেরকে চ্যালেঞ্জও করছে। আটকানোর হলে আটকে না। মাই গড, এটা তো এখানকারই ফুটেজ। মানে আমরা যখন করিডোরে ছিলাম তখন কেউ এখানে ছিল আর আমাদের দেখছিল। এই লোকটার সঙ্গে আমার ধাক্কা লেগেছিল। মুখটা মনে আছে ওর? না, তাড়াহুড়োতে লোকটার সঙ্গে ধাক্কা লেগেছিল আমার। তো ঠিকঠাক করে মুখটা দেখতে পাইনি। হাতে এসেও পালিয়ে গেল লোকটা। একটা ব্যাপার তো পরিষ্কার দয়া, ওইখানে দাঁড়িয়ে তামাশাটা দেখতে চাইছিল, সেজন্যই ও খুনটা করে তাড়াতাড়ি পালাতে চায়নি এখান থেকে। কিন্তু অভিজিৎ, ও এই লোকটাকে খুন করতে গেল কেন? হ্যাঁ, কি নাম এই লোকটার? দীপঙ্করের নাম। হ্যাঁ, ও তো এখানে নর্মাল চেক আপের জন্য এসেছিল। মানে কোনো সিরিয়াস ব্যাপার ছিল না? না, একেবারেই না। কয়েকদিন পরে তো ছুটি হয়ে যেত। এর সঙ্গে রুমে কেউ ছিল না? ও একলাই ছিল? না, ওনার স্ত্রী ছিল, কিন্তু উনি চলে গেছেন, বললেন যে পরে আবার আসবেন। আচ্ছা, ইনি কাজ কি করতেন কিছু জানেন আপনি সে ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ জানি, উনি খুব বড় একজন পাবলিক প্রসিকিউটর ছিলেন, আর ওনার সততার তো লোকে উদাহরণও দিতেন। খুব নামী লোক ছিলেন। এত সৎ লোক আর এরকম মৃত্যু? স্যার, আমি এখানকার সব স্টাফেদের সাথে কথা বলে নিয়েছি। না তো কেউ ভেতরে এসেছে আর না কাউকে বাইরে যেতে দেখা গেছে স্যার। আচ্ছা, কেউ দেখতে পেল না লোকটাকে? কর্পূরের মতন উবে গেল নাকি লোকটা? একটা কাজ করুন নাতাশা, এই যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোর বুকের মধ্যে পোতা রয়েছে, এর মধ্যে থেকে ফিঙ্গারপ্রিন্টসগুলো তোলো, হয়তো খুনির ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যাবে। ইয়েস স্যার। বস, একটা বিষয় তো পরিষ্কার, ওই নীতিশ আর এই দীপঙ্করের মধ্যে কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে। কোনো বিশেষ ব্যাপার আছে যার জন্য খুনি এই দুজনকেই মেরে দিয়েছে। হ্যাঁ, আর ওই চিঠিটাও তো পেয়েছি, লিখেছে আরো দুজনকে মারতে চলেছে। যদি তাড়াতাড়ি না ধরি তাহলে আরো দুজন নিষ্পাপ মারা যাবে। ওই নীতিশ আর এই দীপঙ্করের মধ্যে কোনো না কোনো কানেকশন আছে, সেটাই খুঁজতে হবে। আচ্ছা সবিতা দেবী, আপনি এনাকে চেনেন? না, আমি আগে কখনো দেখিনি। আমিও আপনাকে চিনি না। তাহলে হতে পারে এনার স্বামী আপনার স্বামীকে চিনতেন, নীতিশকে। জানি না স্যার, কিন্তু দীপঙ্কর কখনো নীতিশের সম্পর্কে কিছু বলেনি। আর আমিও কখনো নীতিশের মুখ থেকে দীপঙ্কর নামটা কখনো শুনিনি। না নীতিশ দীপঙ্করকে চিনতো, না দীপঙ্কর নীতিশকে চিনতো। তাহলে এই দুজনেরই খুন হলো কেন? জানি না স্যার, আমার স্বামী খুব সৎ আর ভালো মানুষ ছিলেন। সত্যি বলতে সৎ মানুষদেরই শত্রু বেশি হয় সবিতা দেবী। আমি কিছু বুঝতে পারছি না। দেখুন, আপনার হাজবেন্ড একজন বড় পপুলার পাবলিক প্রসিকিউটর ছিলেন, না জানি কত মানুষকে উনি জেলে পাঠিয়েছিলেন। তো হতে পারে যে তাদের মধ্যে কেউ একজন যে বদলা নিতে চায়। ঈশ্বর জানেন, জানি না কি হয়ে গেল। ও তো 6 মাস আগে রিটায়ার হয়ে গিয়েছিল। ওর যদি কোনো শত্রু থাকতো তাহলে ও আমাকে বলে দিত। অর্চনা দেবী, এটা বলুন, নীতিশ বাবুর সঙ্গে কি কারো শত্রুতা ছিল? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি যে নীতিশ একটা ভালো সাধাসিধে ছেলে ছিল। ও তো কখনো কারোর সাথে ঝগড়াই করতো না, তো শত্রু কোথা থেকে হবে ওর? স্যার, একটা অদ্ভুত ব্যাপার জানতে পেরেছি স্যার। অদ্ভুত ব্যাপার? কি জানতে পেরেছো? কি হয়েছে ফেডরিক? হ্যাঁ স্যার, নীতিশের ব্যাপারে এনার সামনে কি করে বলি স্যার? এখন বলুন যা বলার আছে আপনার। তাছাড়াও আমাদের মধ্যে কি আর বেঁচে আছে? স্যার, নীতিশ মাত্র 9 বছরের ছিল। কি? এটা কি বাজে বকছেন আপনি? ফেডরিক, তোমার মাথা ঠিক আছে তো? বিবেক, ও আবার রাস্তায় আসার সময় কিছু খায়নি তো? না স্যার, আসল কথাটা হলো নীতিশের কোনো রেকর্ডসই নেই স্যার।
2000 সালের আগের। আরে ফ্রেডি, 2000 সালের আগের কোনো রকম রেকর্ড নেই, তার মানে তো এই নয় যে ওর বয়স মাত্র নয়। স্যার সারা রাস্তা ধরে আমি ফ্রেডি স্যারকে এই কথাটাই বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু উনি কথা শুনছেনই না স্যার। উনি একই কথা বারবার বলে যাচ্ছিলেন, নিতেশের বয়স নয়, নিতেশের বয়স নয়। আরে স্যার চুপ করো তুমি, কোনো কথা বলবে না। স্যার সাল 2000-এর আগে না তো নিতেশের কোনো ঠিকানা ছিল, না ফোন নাম্বার, আর না তো কোনো ক্রেডিট কার্ড। ওর কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা রেশন কার্ডও ছিল না স্যার। তার থেকে আমরা এটা বুঝতে পারি যে 2000 সালে নিতেশ জন্মগ্রহণ করেছিল। এ কি ধরনের অফিসার? এক মিনিট অর্চনা দেবী, এর মানে এটা হতে পারে যে 2000 সালের আগে নীতিশ ছিল না, হয়তো অন্য কেউ ছিল। এটা পুরোপুরি বদনাম করা হচ্ছে নিতেশকে। অর্চনা দেবী, আপনার ওর সঙ্গে কবে বিয়ে হয়েছিল? কবে থেকে ওকে চিনতেন? আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। আজ থেকে 3 বছর আগে ওর একটা অ্যাড দেখেছিলাম পেপারে। ওনার বাড়ির লোক বা কোনো রিলেটিভের সাথে আপনার কখনো দেখা হয়নি? না, ও অনাথ ছিল। আচ্ছা, এজন্যই পুরো ইতিহাসটা গায়েব। অর্চনা দেবী, আপনি কিছু মনে করবেন না। অভিজিৎ, দেখো তো আমাদের ক্রিমিনাল রেকর্ডসে এই লোকটার ফটো আর ফিঙ্গারপ্রিন্টস আছে কিনা। খুঁজে দেখো ক্রিমিনাল ডাটাবেসে যে এই নীতিশ কি কোনো পুরনো অপরাধী যে নতুন রূপ ধরে ঘুরে বেড়াচ্ছিল। সেখান থেকেই কিছু জানা যাবে। রেডি স্যার? ইয়েস। এই লোকটার কোনো ছবি তো পাইনি আমরা ক্রিমিনাল ডেটাবেসে। দেখি যদি আঙুলের ছাপ থেকে পাওয়া যায়। দেখি, এক্ষুনি জানতে পারা যাবে। যে লোকটার সাথে এই লোকটার আঙুলের ছাপ ম্যাচ করেছে, ওর নাম নিতেশ নয়, বরং মনোজ। কি? এটা কি করে হতে পারে? মুখ একটা অন্য লোকের আর নাম আরো একটা অন্য লোকের। ডাক্তার বাবু, এরকম কখনো হতে পারে কি যে দুটো মানুষের আঙুলের ছাপ একদম একরকম? ফ্রেডি, এটা কখনোই হতে পারে না। দিস ইজ ইম্পসিবল। এক মিনিট, এই মনোজের মুখটা একটু চেনা চেনা মনে হচ্ছে। এ প্রথমে তো অপরাধী ছিল, কিন্তু তারপরে পুলিশের ইনফরমার হয়ে গেছিল। আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি এর। রাঘব, আচ্ছা তোমার ওই মনোজকে মনে আছে কি? হ্যাঁ, ওই যে পরে পুলিশের ইনফরমার হয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে। এই নীতিশ আর মনোজ একই। 3-4টা কেস সলভ করার ব্যাপারে পুলিশকে সাহায্য করেছিল, কিন্তু এরও লাইফ রিস্ক হয়ে গেছিল। সেই জন্য এর মুখের প্লাস্টিক সার্জারি করিয়েছিল, আর মনোজ থেকে নীতিশ হয়ে গেছিল। তার মানে ওর কোনো পুরনো শত্রু এটা জানতে পেরে গেছিল যে এটা নিতেশ, তাই মেরে দিয়েছে একে। স্যার, এটাও তো হতে পারে যে এই নিতেশ আর দীপঙ্কর দুজনেই একটাই কেসে শামিল আছে। হতেও পারে। চলো এই দীপঙ্করের বাড়িতে গিয়ে একবার দেখি, যদি কোনো সূত্র পাওয়া যায়। না তো আমি কখনো মনোজের নাম শুনেছি, না নীতিশের। কিন্তু সবিতা দেবী হয়তো দীপঙ্কর বাবু শুনেছিলেন। এরকমও তো হতে পারে যে এমন কোনো কেস ছিল যাতে দীপঙ্কর আর মনোজ দুজনেই যুক্ত ছিল। সমস্ত কেসের ফাইল তো আপনাদের কাছে রয়েছে, এখন আপনারাই দেখুন। কিন্তু স্যার, ওনার কাছে আমি এই নাম কখনো শুনিনি।
9 বছরের পুরনো ব্যাপার ছবিতে দেবে, হয়তোবা আপনার স্মৃতি থেকে মুছে গেছে। কি অদ্ভুত ব্যাপার না স্যার, নিতেশ নিজের ওয়াইফকে নিজের অতীত সম্পর্কে কখনো কিছু বলেইনি। অদ্ভুত ব্যাপার তো বটেই, কিন্তু বেচারা আর কি বা বলতো যে ও একজন অপরাধী। হ্যাঁ স্যার, কিন্তু পরে তো একজন ভালো খোঁচড়ো হয়ে গেছিল স্যার। হ্যাঁ, স্যার পেয়ে গেছি। এই ফাইলটায় মনোজের নাম লেখা আছে, 13 বছর আগের কেস। দয়া, মিতা নামে একজন মহিলা তার ভাই রাহুলের সঙ্গে মিলে নিজের শ্বশুর শাশুড়িকে পুড়িয়ে মেরেছিল। মিতার ফাঁসি হয়েছিল আর রাহুলের 14 বছরের জেল। আর মনোজ সরকারি সাক্ষী হয়ে যায়। মানে দীপঙ্কর জানতো মনোজকে। এখন সবকিছু পরিষ্কার হয়ে গেছে দয়া, সবকিছু। একবার গিয়ে দেখো এই রাহুল কি এখনো জেলেই আছে নাকি সাজা শেষ হয়ে গেছে, খোঁজ নাও। এমনিতের তো ফাঁসি হয়ে গেছে, তাহলে পড়ে রইল ওর ভাই রাহুল, যে 6 মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছে। ভালো ব্যবহার মাথায় রেখে রাহুলের শাস্তি একটু কম করা হয়েছিল। আমার তো মনে হচ্ছে বস, এই রাহুলই খুনগুলো করছে, তাদের উপরে বদলা নেওয়ার জন্য যারা জেলে পাঠিয়েছিল ওকে আর ওর বোনকে। কিন্তু স্যার, প্রতিশোধ নেওয়ারই যদি হতো সেটা চুপে সারে নিতে পারতো। এভাবে বারবার সিআইডি কে চ্যালেঞ্জ করে প্রমাণ কি করতে চাইছে? এবার এটা তো ওই বলবে, রাহুল। শুনছো? আগে তো মাথাটা গেছে, এখন দেখছি কানটাও গেছে। শুনছো? শুনছো কেউ এসেছে? কে আর আসবে? ব্যাংকের লোকেরা আসবে, আর কারা? দেখুন স্যার, আপনাদের ঋণ শোধ করবার মতো টাকা আমার কাছে নেই। হ্যাঁ দেখুন, আমাদের অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন। দুবেলায় দুমুঠো খাবারও জুটছে না। যেই হাতে টাকা আসবে আমরা আপনাদের ধার শোধ করে দেব। আপনারা যা ভাবছেন আমরা সে লোক নই, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি। আসলে আমরা রাহুলের সঙ্গে দেখা করতে এসেছি। রাহুল? রাহুল তো জেলে আছে, আপনারাই তো ওকে গ্রেফতার করেছিলেন। আমাদের ফুলের মতো মেয়েকে ফাঁসিতে চড়িয়েছিল আপনাদের আইন। কিন্তু আপনার ছেলে রাহুল, ওর সাজা তো মাফ করে দেওয়া হয়েছিল, ওকে তো ছেড়ে দেওয়া হয়েছিল জেল থেকে। কি? আগে হ্যাঁ, রাহুল তো 6 মাস আগেই ছাড়া পেয়ে গেছে জেল থেকে। ও কি বাড়িতে আসেনি নাকি? 6 মাস আগে ছাড়া পেয়েছিল, কিন্তু রাহুল কোথায় গেল? শোনো, তুমি কি একটা রিপোর্ট করো, রাহুলকে ফিরিয়ে আনো। আগে আমার মেয়েটা চলে গেল, এখন রাহুল আমি খোঁজ। কতবার তোমাকে বলেছিলাম যে জেলে গিয়ে একবার ওর সঙ্গে দেখা করে এসো। দেখুন, একটু ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। শান্ত হন আপনারা একটু। দেখুন, আপনারাই কিছু একটা করুন, আমার কাছে আমার ছেলেকে ফিরিয়ে দিন। দেখুন, আমরা রাহুলকে খুঁজে নিয়ে আসবো। আমার রাহুলকে ফিরিয়ে এনে দাও, আমার রাহুলকে ফিরিয়ে এনে দাও। আরে আমার ছেলে। এভাবে কাঁদলে আর কি হবে? কপালে থাকলে রাহুলকে আমরা নিশ্চয়ই ফিরে পাবো। চলো, প্রথমে আমরা মেয়েকে হারিয়েছি, এখন রাহুলকেও পাওয়া যাচ্ছে না। স্যার, এখন তো আমি কনফার্মলি বলতে পারি যে ওই খুনটা রাহুলই করেছে, তাই তো বাড়ি ফিরছে না। স্যার, ওই অপদার্থটা বুড়ো বাবা মারও কোনো দায়িত্ব নেয়নি। স্যার, আপনার ওই চিঠিটা মনে আছে? ওই সেকেন্ড চিঠিটা? ওতে লেখা ছিল আরো 2খানা খুন করবে, আর প্রত্যেকটা চিঠিতে দীপাবলির শুভেচ্ছা লেখা আছে স্যার। তার মানে এইসব খুনগুলো এইসব দিনেই করতে চাইছে স্যার, দিওয়ালির হট্টগোলের মধ্যে। স্যার, আমরা যদি রাহুলকে খুঁজে না পাই তাহলে ওই দুজনের কাছে তো পৌঁছাতে পারে যাদেরকে রাহুল খুন করতে চলেছে। ঠিক একই আইডিয়া আমার মাথাতেও এসেছিল, কিন্তু আমি চুপ ছিলাম। আচ্ছা, কেন? আমার মাথায় এটাই ঢুকছিল না যে
আমরা কি করে জানতে পারবো যে রাহুল এরপর কাকে মারতে চলেছে? নীতিশ আর দীপঙ্কর দুজনেই একই কেসে জড়িয়েছিল। নীতিশ খোঁচর ছিল আর দীপঙ্কর প্রসিকিউটর ছিল। এরকম আবার নয় তো? এবার যে দুজন খুন হবে তাদের সঙ্গেও এই কেসের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ স্যার, এটাই হতে পারে। নাতাশা, একটু ওই কেসের ফাইলটা নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার, এই কেস ফাইলে লেখা আছে যে জজ সাহেব 2 ঘন্টার মধ্যেই রায় দিয়ে দিয়েছিলেন। এমনটা নয় তো স্যার যে এই খুনের পরের টার্গেটটা এই জজ সাহেবই? হতে পারে, হতে পারে। কে ছিল জাজ? জাজ অবিনাশ। জাজ অবিনাশ? কি হয়েছে স্যার, আপনি চেনেন ওনাকে? কই না তো। দয়া গিয়ে খোঁজ নাও এই জাজ অবিনাশ এই মুহূর্তে কোথায় আছে। ইয়েস স্যার। কি ব্যাপার স্যার? জাজ অবিনাশের নাম শুনে আপনি একটু চিন্তিত হয়ে গেলেন? না না অভিজিৎ, এটাই ভাবছিলাম যে ওই খুনিটা আবার আমাদের আগে ওই জাজ অবিনাশের কাছে না পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার, জাজ অবিনাশ 5 বছর আগে রিটায়ার হয়ে গেছেন স্যার। এখন উনি পুনেতে থাকেন। পুনাতে? তাড়াতাড়ি ওনাকে ফোন করে ওয়ার্ন করো। না স্যার, ওনার কাছে মোবাইল ফোন নেই স্যার, আর না ওনার বাড়িতে কোনো ল্যান্ডলাইন আছে। বোধহয় আজকাল একটু একা থাকতে চাইছেন উনি। ও, ওই খুনি ওনার কাছে পৌঁছানোর আগেই আমাদের পৌঁছতে হবে। লেটস গো স্যার। স্যার, আবার এমন হয়নি তো যে আমরা আসার আগে খুনি এখানে চলে এসেছে? স্যার, মাঝে মধ্যে তো একটু ভালো কথা বলতে পারেন। আমি ভালো বললে সবকিছু যদি ভালো হয়ে যেত তাহলে তুই এখানে তো... হ্যাঁ বলুন। অবিনাশ বাবু? আরে এসিপি, তুমি এতদিন পরে? আরে এসো এসো, ভেতরে এসো, এসো এসো। স্যার, আপনারা একে অপরকে চেনেন? হ্যাঁ দয়া, যখন তোমার কাছে এনার নাম শুনলাম তখন মনে হয়েছিল কোনো পরিচিত লোকই হবে, আর দেখার পরেই চিনতে পেরে গেলাম। আরে বন্ধু, একই রকম আছো দেখছি। এই বয়সেও এত এনার্জি। আপনিও তো একই রকম আছেন। দেখো, আমি তো রিটায়ার করে গেছি, অবসর জীবন কাটাচ্ছি, অনেক বিচার করেছি। সেই বিচারের জন্যই জজ সাহেব আজকে আপনার বাড়ির চৌকাঠ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমি ঠিক বুঝতে পারলাম না। জজ সাহেব, 13 বছর আগে আপনি মিতা নামের একটা মেয়েকে শাস্তি দিয়েছিলেন, ফাঁসির শাস্তি। আর তার ভাই রাহুল, তারও জেল হয়েছিল। হতে পারে, অনেক কেসেই তো মানুষকে সাজা দিতে হয়েছে। হ্যাঁ, কিন্তু অবিনাশ বাবু, যারা ওই কেসটা যুক্ত ছিল তারা একে একে খুন হচ্ছে। হোয়াট? হ্যাঁ স্যার, একজন খোঁচর আর প্রসিকিউটর তো মারা গেছে। এখন আমাদের সবার এটা ভয় রয়েছে যে ওর নেক্সট টার্গেট আমি। আমি এসিপি, সারা জীবন ভয় না পেয়ে আমি সত্যের পথ নিয়েছি। আরে মৃত্যু তো একদিন না একদিন সবারই হবে, যখন আসবে তখন দেখে নেব। তবু জজ সাহেব, যতক্ষণ না ওই খুনি ধরা পড়ছে আমরা আপনার সঙ্গেই থাকবো। মোস্ট ওয়েলকাম।
বাড়িটাকে এত ভালো করে দেখার কি আছে, কিনবে নাকি? কেন, বাড়ি দেখতে গেলে কি পয়সা লাগে নাকি? আরে যে কারোর বাড়ি এইভাবে দেখবে নাকি তুমি? হ্যাঁ, আরে মেজাজ দেখো এর। ড্রাইভার আছো, ড্রাইভারের মতোই থাকো, মালিক কেন হতে যাচ্ছ? আরে ড্রাইভার কাকে বলছিস রে? এত কাজ তো আমাকে দিয়ে বউও করায় না বাড়িতে, যত কাজ এখানে সিআইডিতে করতে হচ্ছে। দেখো খুব ভালো করে পরিষ্কার করো, মেঝে যেন এতটাই চকচক করে যাতে মুখ দেখা যায়। আরে আয়না কেনার জন্য পয়সা নেই নাকি তোর কাছে, যে মেঝেতে নিজের ছবি দেখবি? হ্যাঁ, যা জল দে গাছগুলো, জল দে যা, একদিন না মজা দেখাবো। নাতাশা, ইয়েস স্যার। গুড, তোমাকে তো সত্যিকারের হাউস ওয়াইফ দেখাচ্ছে। থ্যাংক ইউ স্যার। আরে এসিপি, আরে তোমার তো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দেখে আমার পুরো বিশ্বাস যে কেউ আমার গায়ে টাচ করতে পারবে না। কি করবো অবিনাশ বাবু, ও খুব ভয়ঙ্কর খুনি, তাই এসব করতে হচ্ছে। আচ্ছা, আমি একটু স্টাডি রুমে গিয়ে কিছু কাজকর্ম করতে পারি এখন? নিশ্চয়ই। থ্যাংক ইউ। স্যার। হ্যাঁ মা। আপনি কি এখন চা খাবেন? চা? হ্যাঁ বানাও। ওকে, গুড। নাতাশা, একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবে, প্রতি কটা জিনিসের ওপর খুব ভালো করে খেয়াল রাখবে, কোনো গন্ডগোল যেন না হয়। বি অ্যালার্ট। ওকে। কিছু চিঠি এসেছে। পার্সেলটা আবার কিসের? দেখি এর মধ্যে কি আছে। এর মধ্যে আবার টিফিন বক্স। ও মাই গড, কি হচ্ছে? নাতাশা, অবিনাশ বাবু, অবিনাশ বাবু, অবিনাশ বাবু, অবিনাশ বাবু, অবিনাশ বাবু, অবিনাশ বাবু, অবিনাশ বাবু। ও মাই গড, আমাদের সামনে এরকম ঘটে গেল।
স্যার। হ্যাঁ দা, আমরা আবার ফেল করে গেলাম স্যার। জজ সাহেবকে খুন করে দিয়ে গেছে। মাই গড। সব আমাদের ভুল। মাথায় এলো না কেন যে পার্সেলের ভিতরে বোমও থাকতে পারে। অভিজিৎ, নিজেকে দোষারোপ করার কোনো দরকার নেই। যতক্ষণ তুমি জানতে পারতে ততক্ষণে এই পার্সেলটাও টেবিলে পৌঁছে গেছে। আর উনিও আমাদের এরকম কোনো পার্সেলের ব্যাপারে বলেনি, না হলে চেক না করে আমরা তো খুলতেও দিতাম না ওনাকে। না দয়া, মন ভোলানোর জন্য আমরা যতই অজুহাত দিই না কেন, কিন্তু সত্যিটা এই যে তৃতীয় খুনটা হয়েছে আমাদের উপস্থিতিতে, আর আমরা শুধু মজাই দেখে যাচ্ছি। স্যার, পার্সেলের ভেতর কিছু পাওয়া গেছে? কিচ্ছু না, এত খারাপভাবে পুড়ে গেছে এটা যে স্ট্যাম্প করা পোস্ট অফিসের অ্যাড্রেসটা পর্যন্ত বোঝা যাচ্ছে না। আর শুধু তাই নয় অভিজিৎ, গান পাউডারের কারণে ওর আঙুলের ছাপও চলে গেছে। বস, খোলা মাত্রই ফাটার বোম ছিল এটা। যখনই ও পার্সেলটা খুলেছে তখনই এই বোমটা ফেটে গেছে, তখনই, সেই মুহূর্তে। স্যার দেখুন, বক্সের মধ্যে কিছু আছে। এখানে। ইয়েস, দেখো বস, একটা কাগজের মতো। এটা আর একটা চিঠি নয় তো? ইউ আর রাইট দয়া। বস, এটা আর একটা চিঠি বটে। এবার শুধু রাজা বেঁচে আছে। শেষ দীপাবলির শুভেচ্ছা। রাজা? রাজা কে হতে পারে এই রাজা? স্যার, কিন্তু দীপঙ্করের পেপারে, মানে কেসের পেপারে আর তো কারো নাম ছিল না স্যার। হতে পারে রাহুল যেখানে গ্রেপ্তার হয়েছিল সেখানকার কোনো লোক। একটা কাজ করো, যে পুলিশ স্টেশন রাহুলকে গ্রেপ্তার করেছিল তাদের সমস্ত ডিটেলস নিয়ে এসো। ওকে? ইয়েস স্যার। ইয়েস স্যার। কি? ও ওকে, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমরা এক্ষুনি আসছি। ইয়েস স্যার। কি হলো? প্রেসের লোকজন ব্যুরো চলে এসেছে আর আমাদেরকে ইস্তফা দিতে বলছে। কিন্তু অভিজিৎ, তোমরা তো সম্পূর্ণভাবে চেষ্টা করেছো। সিআইডির কাজ এটা সারিকা, চেষ্টা নয়, রেজাল্ট চাই, রেজাল্ট। আই এম সরি স্যার। ওকে স্যার, আপনি অন্তত কথাটা বোঝার চেষ্টা করুন স্যার, প্লিজ। না, আই এম সরি। হ্যাঁ স্যার, কিন্তু কোথায় যাচ্ছেন? আই এম সরি স্যার। দেখুন এসিপি স্যার এখন একটু ব্যস্ত, পরে আসবেন। দেখুন, আমাদের উত্তরটা চাই, আমরা আজকেই ওনার সাথে দেখা করতে চাই। প্লিজ প্লিজ, আপনারা এক্ষুনি কথা বলতে পারবেন না, আপনারা পরে আসবেন প্লিজ। তিনটে খুন হয়ে গেল আপনাদের চোখের সামনে, আর আপনারা হাত গুটিয়ে বসে আছেন। দেখুন, আমরা বসে নেই, আমরা চেষ্টা করছি তো। আপনারা যদি খুনিকে খুঁজছেন তাহলে এখনো পাননি কেন? আমাদের এই ব্যাপারে বলুন প্লিজ। দেখুন, এই খুনি ভীষণ ভয়ানক। আর আপনার কি মনে হয় যে সিআইডির কাজ এতটাই সহজ? যদি ভয়ঙ্কর খুনি দেখে আপনারাই ভয় পেয়ে যান, তাহলে আপনাদের কোনো অধিকার নেই সিআইডিতে থাকার। এক মিনিট, আমাদের হাত থেকে আজ পর্যন্ত কোনো খুনি পালায়নি, আরেও পালাতে পারবে না। আরো একটা দুটো খুন হওয়ার পর যদি ধরেন তাহলে আর কি লাভ হবে? ফ্রেডি, একটু সম্ভব চলুন, প্লিজ প্লিজ, ফাঁকা করে দিন প্লিজ। আপনারা এরকম করতে পারেন না স্যার, আপনাদের সমস্ত দিতেই হবে স্যার। অফিস ফাঁকা করুন প্লিজ, চলুন। শুনুন, আমার কথা শুনুন। আজকাল সিআইডির হয়ে একমাত্র আমি কথা বলি। চলুন 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 চলুন। কি হলো স্যার, আপনি ঠিক আছেন তো? স্যার, স্যার কি হলো? স্যার, এসিপি স্যারের মুড আজ ভীষণ খারাপ। এত বছরের পরিশ্রম আর সততায় যদি কেউ সন্দেহ করে তাহলে কষ্ট তো হয়। এসিপি স্যার ফোনও তুলছেন না। আমার তো মনে হচ্ছে ডিসিপি সাহেব আমাদের ইস্তফা চেয়েছে। এবার একটাই উপায় আছে, হারানো সম্মান ফিরে পাবার। যে কোনো উপায় চতুর্থ লোকটাকে খুঁজে বার করতে হবে যার খুন হতে চলেছে, বুঝলে? স্যার, মালার পুলিশ স্টেশন থেকে কেসের পেপার নিয়ে এসেছি স্যার। এর মধ্যে স্যার সবকিছু আছে, এফআইআর, অটোপসি রিপোর্ট,
13 বছর আগের কেস স্যার। গুড জব, গ্রেট, গুড জব। হয়তো এর থেকে জানা যাবে যে চতুর্থ শিকারটা কে। মাই গড, অভিজিৎ তুমি ওটাই পড়ছো যেটা আমি পড়ছি? দয়া, 13 বছর আগে এই রাহুলকে যে গ্রেপ্তার করেছিল সে আর কেউ নয়, আমাদের এসিপি স্যার ছিলেন। স্যার এই কথাটা আমাদের কাছ থেকে লুকোলো কেন? কে জানে দয়া, কিন্তু ওনার জীবনের ঝুঁকি রয়েছে। চতুর্থ মানুষটা উনি যার খুন হতে চলেছে। আরে তোমরা এখানে কি করছো? কি হলো, প্রেসওয়ালারা আবার নতুন ঝামেলা শুরু করেছে নাকি? হ্যাঁ, প্রেসের লোকেরা তো কিছু না কিছু ঝামেলা করতেই থাকে স্যার। আমাদের তো আপনাকে নিয়ে চিন্তা। আমাকে নিয়ে চিন্তা কেন? আমার কি হয়েছে? স্যার আপনি একথাটা কেন লুকোলেন যে আপনি রাহুলকে অ্যারেস্ট করেছিলেন? দয়া, আমি চাইছিলাম না যে তুমি আমার সিকিউরিটি নিয়ে বেশি চিন্তা করো, কারণ সেই সময় জজ অবিনাশের সিকিউরিটি বেশি দরকার ছিল। কিন্তু স্যার এই সময় আপনি কোথায় যাচ্ছেন? আপনি জানেন আপনার প্রাণের ঝুঁকি রয়েছে। খুব ভালো করেই জানি। একটা হুমকি দেওয়া চিঠিও আমি পেয়েছি। চিঠি? শেষ দিওয়ালি আর শেষ রাতের শুভেচ্ছা রইল প্রদ্যুমান। শেষ দিওয়ালি তো স্যার এই রাহুলেরই হবে। একবারেই এই শয়তানটা আমার হাতে আসুক স্যার, ব্যাস। স্যার প্লিজ প্লিজ আপনি যাবেন না স্যার। ও নিশ্চয়ই আসবে এই দিওয়ালির ফাংশনে আপনাকে মারার উদ্দেশ্য নিয়ে। কি? এটা তুমি কি বলছো ফেডরিক? তুমি কি চাও এসিপি প্রদ্যুমান কোনো খুনির ভয়ে বাড়িতে লুকিয়ে বসে থাকবে? না, আমিও এটাই দেখতে চাই কে সেই লোক যে আমাকে প্রাণে মারতে চায়। ঠিক আছে স্যার, আমরাও যাবো আপনার। সুনীল, সুনীল, আরে দেখো বাচ্চারা ওখানে খেলছে, ওদেরকে তৈরি করে এক্ষুনি নিয়ে এসো। এসিপি স্যার এক্ষুনি আসবেন। যাও যাও তাড়াতাড়ি। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। আরে কমলাদি শোনো। আরে বাচ্চারা সবাই এদিকে এসো, চলো চলো চলো, এসো এসো, আরে এসো এসো, চলো চলো চলো। এই সুনিতা দেবীকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওই যে সুনিতা দেবী, উনি অনাথ বাচ্চাদের খুব যত্ন সহকারে দেখাশোনা করে। সুনিতা দেবী, নমস্কার স্যার, ওয়েলকাম। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। বাচ্চারা তো সকাল থেকে উতলা হচ্ছে যে ওদের আঙ্কেল এসিপি স্যার কখন আসবেন। কোথায় আমার খুদে বন্ধুরা? ওই যে দেখুন। খুব ভালো। আসুন স্যার, প্রদীপ জ্বালানো যাক। আমার প্রিয় খুদে বন্ধুরা, আমাদের পুরো সিআইডি টিমের পক্ষ থেকে তোমাদের সবাইকে দীপাবলির স্নেহ ভরা অনেক অনেক শুভেচ্ছা জানাই।
চিন্তা করো না, আমি কিন্তু এখানে ভাষণ দিতে আসিনি। আমি জানি যে তোমরা ছটপট করছো বাজি পোড়ানোর জন্য, তাই না? কিন্তু বাজি পোড়ানোর আগে একটা কথা আমি বলতে চাই। দেখো, বাজি পোড়ানোর ফলে আমাদের পরিবেশ খারাপ হয়, দূষিত হয়, আর আমাদের পৃথিবীতে দূষণের মাত্রা বেড়ে যায়, যেটা আমাদের কাছে বিপজ্জনক। তাহলে আমাদের সেই সব জিনিস কম করে করা উচিত যার কারণে এগুলো হয়, তাই তো? তাহলে চলো, তোমাদের সবাইকে আরো একবার শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। আর এবার বাজি পোড়ানো শুরু করো। প্রথমে ও মনোজকে খুন করলো, ওর লাশটাকে টেনে লুকিয়ে ওখান থেকে পালিয়ে গেল। তারপর আমাদের জন্য একটা ক্লু ছেড়ে গেল, যাতে আমরা হসপিটালে যাই, আর ওখানে আমরা থাকা সত্ত্বেও দীপঙ্করকে খুন করলো। স্যার, এটা কি করে হতে পারে স্যার? ও একের পর এক তিনটে খুন করলো সব, তাও একটাও ভুল না করে। ব্যাপারটা অদ্ভুত হতে পারে বিবেক, কিন্তু কিছু তো লেখা থাকবে ওর ব্যাপারে। কোনো বন্ধু, কোনো আত্মীয়, কোনো না কোনো ইনফরমেশন নিশ্চয়ই লেখা রয়েছে ওর ব্যাপারে। কিছু তো আছে যেটা আমাদের চোখে পড়ছে না। পাবে পাবে, খোঁজো। আমরা যখন হসপিটালের ওই রুমটার দিকে দৌড়চ্ছিলাম, তখন রাহুলের দয়ার সঙ্গে ধাক্কা লাগে। আরে মাই গড, এটা কি হয়েছে স্যার? কি ভেবেছিলাম আর কি বেরোলো দেখলে? ফোন করো, ফোন করো দয়াকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফোন তোলো দয়া, ফোন তোলো দয়া, প্লিজ। হ্যাঁ, সাবধানে পোড়াও, সাবধানে। এই যে এবার আমি এটা পোড়াচ্ছি, দেখলে? নাতাশাকে ফোন করছি। এসো এসো এসো, এই তো, চলো চলো চলো। সাবধানে, হ্যাঁ, গায়ে যেন না লাগে, দূরে। এটা হচ্ছেটা কি? কেউ ফোন তুলছে না কেন? তোলো দয়া, ফোনটা তোলো। আরে আরে আরে, কি হয়েছে কি হয়েছে? পড়ে গেছি। পড়ে গেছো? হ্যাঁ, দৌড়তে গিয়ে। ও এখানে লেগেছে? আরে না 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 না, 1 মিনিট দাঁড়াও, আমি দেখছি। ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ব্যথা চলে গেছে। আর ব্যথা করছে? না না। গুড গার্ল। কি নাম তোমার? জাগৃতি। জাগৃতি, ওই বাবা রে। তোমার তো ফোন বাজছে, ফোন ধরো।
মিনিট দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে। দেখো ফোন এসেছে। হ্যাঁ ও এক মিনিট কথা বলে নি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ অভিজিৎ। হ্যালো হ্যালো অভিজিৎ, হ্যালো নেটওয়ার্কের এক মিনিট আমি একটু অভিজিৎকে ফোন করে আসছি। এখানে একটু নজর রাখো, যাবে না প্লিজ। অভিজিতের ফোনটাও বিজি টোন আসছে এখন। এই তো ওকে খুব টেন্সড লাগছিল কেন? আবার বিজি। অভিজিতের মেসেজ। উনি রাহুল নয়, খুনি আসলে মাই গড। স্যার স্যার, আচ্ছা এসিপি স্যার কোথায় গেলেন জানেন না? আরে দেখো, সেটা তো আমি জানি না। এখানে তো খুনিটা ওনার কাছে পৌঁছে যায়। নাতাশা, এসিপি স্যার কোথায়? স্যার উনি তো ওইদিকে গেছেন, বাথরুমে। বাথরুমে? বম? স্যার! হ্যালো, হ্যাঁ, ওকে। কে আছে? কে আছো ওখানে? বেরিয়ে এসো, না হলে গুলি চালিয়ে দেবো। স্যার! 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 পালাও 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 পালাও। স্যার, আপনি ঠিক আছেন তো? আমি একদম ঠিক আছি দা। ওই খুনিটাকে ছাড়বে না। স্যার আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। এর আগে অনেকেই এরকম ভাবে এসিপি প্রদ্যুমানকে মারার চেষ্টা করেছে। সিআইডির লোকেরা চলে আসবে, তাড়াতাড়ি চলো। কি হলো? বড় তারা দেখছি। হ্যাঁ, কি হলো? স্যার যখন আমরা হসপিটালের সিঁড়িটা দেখছিলাম তখনই আমি কাছে এনাকে দেখে নিয়েছি। তারপর শেষ পর্যন্ত ফেসে গেলেন তো সিআইডির জালে? একটা নয়, দুটো নয়, তিনটে খুন করে আপনারা পালাচ্ছিলেন। তিনটে খুন আমি করেছি। স্যার, এদের পুরো ফ্যামিলিটাই তো খুনির ফ্যামিলি। এদের মেয়ে নিজের শ্বশুর শাশুড়িকে জ্যান্ত পুড়িয়েছিল ভাইয়ের সঙ্গে মিলে, আর বাবা মা একের পর এক খুন করে যাচ্ছে। আমার মেয়েটা নির্দোষ ছিল আমার মেয়েটা। ও কি করতো? ফোনের জন্য ওকে মারধরও করা হতো। তাহলে আইনের সাহায্য নিতেন, ন্যায় বিচার চাইতে পারতেন আদালতের কাছে। কি পেলেন খুন করে? একটা সচ্ছল পরিবারকে ভেঙে ফেললেন। যখন আমরা জানতে পারলাম যে জেল থেকে ছাড়া পাওয়ার পর আমাদের ছেলে রাহুল ট্রেনের নিচে আত্মহত্যা করেছে, তখন আমাদের জীবনে অন্ধকার ছেয়ে গিয়েছিল। প্রতিশোধ ছাড়া আর কিচ্ছু ভাবতে পারিনি, কিচ্ছু না। প্রতিশোধ আর প্রতিশোধ, ব্যাস একটাই উদ্দেশ্য ছিল জীবনে। এই প্রতিশোধের আগুন আপনাদেরকে কোথায় পৌঁছে দিল? হ্যাঁ,
এবার তো ফাঁসি হবে আপনাদের, ফাঁসি।